আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান, বিএসএস অনার্স, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, অর্থনীতি বিভাগ। আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমার চ্যানেলের নিয়মিত ভিডিও। আমাদের চ্যানেলের নাম এসএস আইসিটি অ্যান্ড ইকোনমিক সলভ। তো আমাদের যে ধারাবাহিক পর্ব চলছিল, ধারাবাহিক ভিডিওর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা নিয়মিতভাবে আইসিটির সমস্যার সমাধান করছিলাম। আইসিটি বইয়ের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। অনেকদিন ধরে অর্থনীতির কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়েছিল না। তো আজকে কিন্তু আমরা সেই অর্থনীতির ধারাবাহিক পর্বে আবার ফিরে আসলাম। তো আমাদের অর্থনীতিতে প্রথম অধ্যায়ের যে নাম মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান, এই অধ্যায়ের কিন্তু দুইটা ভিডিও আপলোড করেছি। আমরা কিন্তু বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে অর্থনীতি কাকে বলে, অর্থনীতির জনককে এবং জনক কি সংজ্ঞা দিয়েছেন, আলফ্রেড মার্শাল কি সংজ্ঞা দিয়েছেন, তারপর উৎপাদন সম্ভাবনার রেখা, সুযোগ ব্যয়, নির্বাচন, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো আমরা যে আলোচনাগুলো বাদ ছিল, যে আমরা অর্থ ব্যবস্থা সম্পর্কে একটা আলোচনা করতে করতে রেখে দিয়েছিলাম। তো অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা আমি দিয়েছিলাম। আমরা জানি 4 ধরনের অর্থ ব্যবস্থা পৃথিবীতে রয়েছে। আমরা প্রথম অধ্যায়ে সেরকম শেখানোর কিছু নাই, আমরা জাস্ট বেসিক ধারণা দিয়ে আমরা পরবর্তী কঠিন অধ্যায়ের দিকে চলে যাব। তো আমরা জানি যে অর্থব্যবস্থা পৃথিবীতে 4 ধরনের অর্থব্যবস্থা রয়েছে। এক নম্বর হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, তারপরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ইসলামিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থা। এই 4 ধরনের অর্থব্যবস্থা কিন্তু পুরো পৃথিবীতে রয়েছে। তো বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা রয়েছে এটা কিন্তু আমরা ধারণা দিব। তা আমরা আগে সংজ্ঞাটা দেখে আছি। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপরে শুধুমাত্র ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে এবং সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, তাকে কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। অর্থাৎ একটা দেশের যতগুলো সম্পদ থাকবে, যতগুলো উৎপাদনের উপকরণ থাকবে, যতগুলো প্রতিষ্ঠান থাকবে, সবগুলোর উপরে কিন্তু ব্যক্তি মালিকানা থাকবে, কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না, কোনো সরকারি মালিকানা থাকবে না। এটাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এরপরে আছে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। হচ্ছে যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর শুধুমাত্র সরকারি হস্তক্ষেপ থাকে, অর্থাৎ সরকারি মালিকানা বিদ্যমান থাকে কিন্তু কোনো ব্যক্তি মালিকানা থাকে না, সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আর মিশ্র অর্থব্যবস্থা কি জিনিস? যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানার সম্পদও থাকে এবং সরকারি মালিকানার সম্পদও থাকে, সেটাই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তো বাংলাদেশে সাধারণত মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত, কারণ আমাদের দেশে যেমন কিনা সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি মালিকানার প্রতিষ্ঠানও আছে, তেমনি ভাবে ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানও রয়েছে। দেখো খেয়াল করে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সরকারি মালিকানার প্রতিষ্ঠান, আবার অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান। ঠিক আছে, একটা হসপিটালকে আমরা উদাহরণ দিতে পারি। একটা হসপিটাল সরকারি হাসপাতাল রয়েছে এবং ব্যক্তি মালিকানার অধীনে হাসপাতাল রয়েছে। তো এরকম যেহেতু ব্যক্তি মালিকানা এবং সরকারি মালিকানা উভয়ই রয়েছে, তাই বাংলাদেশ হচ্ছে একটি মিশ্র অর্থব্যবস্থার দেশ। আর ইসলামী অর্থব্যবস্থা কি জিনিস? যে ইসলামী শরিয়ার উপর ইসলামী শরিয়ার উপর ভিত্তি করে যে অর্থব্যবস্থা গড়ে ওঠে, সেটাই কিন্তু ইসলামী অর্থব্যবস্থা। এই ইসলামী অর্থব্যবস্থা সাধারণত সৌদি আরবে রয়েছে, বিভিন্ন ইসলামিক দেশগুলোতে রয়েছে। এটা কিন্তু আমাদের দেশে আংশিক রয়েছে। ঠিক আছে, এজন্যই কিন্তু আমাদের দেশে মিশ্র অর্থব্যবস্থা। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো আমরা শিখেছি, যে অর্থনীতি কাকে বলে, অর্থনীতির জনক কি, আলফ্রেড মার্শাল কি সংজ্ঞা দিয়েছেন, অ্যাডাম স্মিথ কি সংজ্ঞা দিয়েছেন, সুযোগ ব্যয় কি জিনিস, নির্বাচন কি জিনিস, উৎপাদন সম্ভাবনা রেখা কি জিনিস, এবং মৌলিক অর্থনীতির সমস্যা নিয়েও আলোচনা করেছিলাম। মৌলিক অর্থনীতির সমস্যা বলেছিলাম যে 3 প্রকার মৌলিক অর্থনীতির সমস্যা, যে কি উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, এই 3টা কিন্তু মৌলিক অর্থনীতির সমস্যা। এর সাথে আরো 2টা সমস্যা কিন্তু অর্থনীতিবিদরা অ্যাড করেছেন, যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে কিনা এবং সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে কিনা। এই 5টা কিন্তু মূল অর্থনীতির সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজ অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। মোটামুটি 4 ধরনের অর্থ ব্যবস্থার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আর বিস্তারিত কোনো কিছু শেখার নাই। এরপরে তোমরা দেখবা লাস্টের দিকে তোমাদের প্রত্যেক বই আছে শেষের দিকে সামষ্টিক আর ব্যষ্টিক অর্থনীতির একটু ধারণা দেওয়া আছে। সামষ্টিক বলতে অর্থনীতির বৃহত্তর একটা ধারণাকে বোঝায়, আর ব্যষ্টিক বলতে অর্থনীতির ক্ষুদ্র একটা ধারণাকে বোঝায়। তো ওই 2-1 পৃষ্ঠা অল্প একটু বাইরে থেকে পড়ে নিবা, তাহলে কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রথম অধ্যায় থেকে মোটামুটি শিখতে হলে এই টপিকগুলো শেখা আছে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন চলে আসে। আর মোটামুটি প্রত্যেকটা ছেলেমেয়েই কিন্তু এই সৃজনশীল প্রশ্ন আসলেই এক অধ্যায় সৃজনশীল প্রশ্নটা করে দেয়, তারা কিন্তু লেখে, কারণ যেহেতু সহজ একটি অধ্যায়। আমরা নেক্সট ভিডিওতে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করবো। দ্বিতীয় অধ্যায় কিন্তু মোটামুটি তোমাদেরকে অনেক কিছু শেখার আছে, সেগুলো কিন্তু শিখিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করবো। ততদিন কিন্তু আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আর আমাদের ভিডিওতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখান থেকে দেখছো না কেন একটা ফলো কিংবা একটা সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে, এটা আমাদের একটা অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে।